কেটে গেছে 5টা দিন। আজ নীলার গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। সে অনুসারে ফরহাদ আহমেদের বাড়িতে নীলাদের ফ্ল্যাটে আজ মানুষই গিজগিজ করছে। এত মানুষ হওয়ার কথা ছিল না, কিন্তু নীলার আবু আরাফাত সাহেব তার সমস্ত আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ দাওয়াত করেছেন। ওনার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। অবশ্য কেউ আসবে বলেনি, সবাই বলেছিল কাজ না থাকলে যেতে পারবো। আর আজ সবাই এক এক করে এসে ভিড় করছে। নীলা জীবনে যাদের দু চোখে দেখেনি তারাও এসে ভিড় করছে। নীলার সুমির তৃপ্তি নীলার রুমে বসে আছে, আর একের পর এক মেহমানরা এসে নীলাকে দেখে যাচ্ছে। তাদের কেমন যেন আফসোস কৃত মুখ। নীলার এক দূরসম্পর্কে ফুফতো বলেই ফেললো, হায় আল্লাহ, আরাফাতের মেয়ে এত বড় হয়ে গেছে। ইস, আগে যদি জানতাম তাহলে আমার ছেলে নাইমের বউ করে নিয়ে যেতাম। নীলা কথাটা শুনে শুধু মুখ বাঁকিয়ে বসেছিল আর মনে মনে বলছিল, আমার বয়েই গেছে আপনার ছেলেকে বিয়ে করতে। চিনি না, জানি না, হুট করে বললেই বিয়ে হয়ে যাবে নাকি? ভাগেন এখান থেকে, অসহ্যকর মহিলা। এমন ভাবে একের পর এক মেহমান আসছে আর নানান রকম কথা সব বলছে। নীলা এবার তার বাবা মার উপরে রেগে গেল। মনে মনে তার বাবা মাকে অনেক বকাবকি করতে লাগলো। হুট করে নীলার মামার বাড়ির লোকেরা এসে উঠল। নাজমা বেগম আর আরাফাত সাহেব থমকে গেলেন। আজ 10টা বছর পেরিয়ে গেছে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই আরাফাত সাহেবের আর নাজমা বেগমের। সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তারা। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন আরাফাত সাহেব, আর কোনো ভাই বোন তাদের ছিল না। সে দরুন আরাফাত সাহেবের শুধু তার চাচাতো বোন, চাচাতো ভাই এবং তার মামা বাড়ির আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ দাওয়াত করেছেন। কিন্তু সবাই যে এসে উঠবে আরাফাত সাহেব ভাবতেও পারেনি। নাজমা বেগমকে বিয়ে করার 15 বছর পর নীলার মামার সাথে সামান্য একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয় আরাফাতের। সে থেকে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসে আরাফাত। নাজমা বেগমকে আরাফাত সাহেব শুধু বলেছিলেন, তুমি যদি তোমার পরিবার ছাড়তে পারো তবে আমার সাথে এসো, আর না ছাড়তে পারলে আমাকে আমার মেয়ে দিয়ে দাও। ওকে নিয়ে আমি আমার পুরো জীবন কাটিয়ে দেব। নীলার বয়স তখন 12 বছর। বিয়ের 3 বছর পর সন্তান নেয় নাজমা। সেদিন নাজমা বেগম কি করবেন বুঝতে পারছিলেন না। শেষে স্বামীর হাত ধরে নিজ পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। আর আজ এত বছর পর নিজের পরিবারকে চোখের সামনে দেখে তিনি কি রকম প্রতিক্রিয়া করবেন বুঝতে পারছেন না। ওনার মুখটা সামান্য ফাঁক হয়ে আছে, আর চোখ দুটো দেওয়া ছেড়ে পানি ঝরছে। আরাফাত সাহেবের একটা কথার অপেক্ষা করছেন তিনি, তবেই তো মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বেন নাজমা বেগম। বাবা ওনার অনেক আগেই মারা গেছে। পৃথিবীতে ওনার শুধু মা আর ছোট ভাই আছে। নাজমা বেগমরা 2 ভাই বোন। নাজমা বেগমের ছোট ভাই দুলাল আরাফাত সাহেবের সামনে সে আরাফাত সাহেবের হাত ধরে বলল, এ বলে দুলাল আবেগপ্রবণ হয়ে কেঁদে উঠল। দুলালের কথা শুনে আরাফাত সাহেবের সমস্ত রাগ অভিমান শেষ হয়ে গেল। তিনি দুলালকে জড়িয়ে ধরলেন। নাজমা বেগম আর দেরি না করে ওনার বৃদ্ধা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসতেই ধুচমুচিয়ে নিজ রুম থেকে বেরিয়ে আসলো নীলা, সাথে তৃপ্তি আর সুমিও। নীলা নিজের মামার বাড়ির লোকদের দেখে থমকে দাঁড়িয়ে গেল। নানুর উপর অনেক অভিমান হলো নীলার। মামা না হয় বাবার সাথে ঝগড়া করেছে, কিন্তু নানু কেন তাদের সাথে কথা বলেনি? দুলালের স্ত্রী আর ওনার 2 ছেলে মেয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। নীলা কিছু না বলে আবার নিজের রুমে চলে আসলো। তৃপ্তি নীলার পাশে বসতেই নীলা বলল, আঙ্কেল আন্টি এখন কোথায় আছে? ফোন করে দেখতো। আচ্ছা। এই বলে তৃপ্তি তার আম্মুর ফোনে কল করলো। কিছু সময় রিং হতে সালমা কল রিসিভ করলো। কল রিসিভ করে সালমা বলল, এই তো আর অল্প সময় লাগবে, আমরা হাতির ঝিল পার করে আসছি। সালমার কথা শুনে তৃপ্তি হেসে বলল, আচ্ছা আম্মু, সাবধানে এসো। সজীব কই? কোলে থাকা ঘুমন্ত সজীবের মাথায় হাত বুলিয়ে সালমা বলল, ঘুমিয়ে পড়েছে, এখন রাখছি। এই বলে সালমা কল কেটে দিল। নীলার জোরাজুরিতে আসতে হলো বজলুর, সালমা আর সজীবকে। সালমা না করেও থাকতে পারল না। আর সজীব তো শোনার পর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, সে ঢাকা আসবেই। তৃপ্তি কান থেকে ফোন সাইড করতেই নীলা বলল, কোথায় আছে এখন আন্টিরা? তৃপ্তি নীলার দিকে তাকিয়ে বলল, কাছাকাছি চলে এসেছি, একটু পরেই চলে আসবে। আমাকে এখন যেতে হবে আপু। এই বলে বসা থেকে দাঁড়িয়ে গেল তৃপ্তি। নীলা মুখ ছোট করে বলল, এখন তো তোর আম্মু এসে গেছে, এখন কি তুই আর আমার কাছে থাকবি? নীলার কথা শুনে তৃপ্তি নীলার দিকে এগিয়ে এসে নীলার গালে আলতো করে হাত রেখে বলল, রাগ করছো কেন? আমি তো তাদের রিসিভ করতে যাচ্ছি। ওনারা আমার আব্বু আম্মু বলে কথা, আমি না গেলে হবে? বিয়ে নিয়ে আমাদের কত প্ল্যান, আমি না থাকলে সেগুলো হবে নাকি? আমি এই যাব আর এই আসবো। তৃপ্তির কথা শুনে নীলা একটু হেসে বলল, আচ্ছা তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে আসছে কিন্তু আমাদের বধূ পার্লারে যেতে হবে। আমি জানি, এখন যাচ্ছি।
এই বলে তৃপ্তি নীলাদের ফ্ল্যাট থেকে চলে গেল। এদিকে নীলা সুমি বসে বসে কথাগুলো বলতে লাগলো। এমন সময় নীলার নানু তার রুমে আসলো, সাথে নীলার মামাতো ভাই আর বোন। নীলা তার নানুকে দেখে মুখ ঘুরিয়ে নিল। শাহানারা বেগম নীলার অভিমান ভাঙাতে তার কাছে চলে আসলো। গাড়ি থেকে নামতে সালমাকে সোজা গিয়ে জড়িয়ে ধরলো তৃপ্তি। সালমা মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে বললেন, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? সালমার বুকের মাথা ছেঁকিয়ে বলল তৃপ্তি। সালমা আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, একটু আগ পর্যন্ত মনটা হানচান করছিল, এখন ঠিক আছে। মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছে আম্মু। পাশ থেকে গাল ফুলিয়ে চোখ দুটো ডলতে ডলতে বলল সজীব। তৃপ্তি সালমাকে ছেড়ে দিয়ে সজীবকে জাপটে জড়িয়ে ধরলো। এরপর সজীবের কপালে গালে কয়েকটা চুমু খেয়ে সজীবকে দু হাতে কোলে তুলে নিল। সজীব খিলখিলিয়ে হেসে উঠল। তৃপ্তি সজীবের মুখের দিকে তাকিয়ে বলল, হাসছিস কেন? আম্মুর আদর খেতে ভালো লাগে সারাক্ষণ। এখন থেকে তুই বাদ, আমি আম্মুর আদর খাবো, তুই খাবি কচু পোড়া। তৃপ্তির কথা শুনে সজীব হেসে উঠে বলল, এখানে কচু পোড়া পাওয়া যাবে না আপু, এটা ঢাকা শহর। তবে রে, বেশি পেকে যাচ্ছিস দিন দিন। কচু পোড়া না পাওয়া গেলেও এখানে করলা পাওয়া যায়, তোকে করলার জুস খাওয়াবো। এই বলে সজীবকে কোলে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল তৃপ্তি। সালমা চুপচাপ দাঁড়িয়ে দুই ভাই বোনের দুষ্টুমি দেখছিল। আজ অনেকদিন পর দুই ভাই বোনের দুষ্টুমি দেখে সালমাও একটু হেসে উঠল। বজলুর গাড়ি থেকে ব্যাগপত্র নামাচ্ছিলেন। এমন সময় গাড়ির ভেতর থেকে আমেনা হুড়মুড় করে বেরিয়ে আসেন। তিনি এসে সালমার হাত ধরে বলে উঠলেন, দেখেছিস তোর মেয়ের কাণ্ড, তোরা এসে গেছিস, আমাকে একটুও জানালো না। বজলুর সালমার পেছন থেকে বলল। আসসালামু আলাইকুম ভাবি। আমেনা বজলুর দিকে তাকিয়ে হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? এই তো ভাবি ভালো। আসো আসো, ভিতরে আসো। এই বলে আমেনা সালমার হাত ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। রাত 8টা বাজে। বিয়ের জন্য বরাদ্দ করা কমিউনিটি সেন্টারে আসছে সবাই। গায়ে হলুদের অনুষ্ঠান এখানে হবে। ইমন আর নীলা পাশাপাশি বসে আছে স্টেজের ওপরে। পার্লার থেকে নববধূকে আগে সাজিয়ে কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃপ্তি, সুমি আর নীলার মামাতো বোন নিধি আরো অনেক মেয়ে এখনো পার্লারে। তৃপ্তির সাজা হয়ে গেছে। হলুদ শাড়ি পরেছে তৃপ্তি, খোপা করা চুলে বেলি কাদা গোলাপ দেওয়া, কপালে মাঝারি সাইজের লাল টিপ, চোখ দুটোতে তার কাজল আর আইলাইনার দেওয়া, মুখে হালকা মেকআপ, ঠোঁটে তার রক্তরাঙা লাল লিপস্টিক। এ ধরনের লিপস্টিক দিতে চায়নি তৃপ্তি, কিন্তু পার্লারে মেয়েগুলো তাকে দিয়ে দেয়। সুমি আর নিধিও ঠিক একই রকম সেজেছে। সুমি আর নিধির সাজা শেষ হতে পার্লার থেকে বেরিয়ে আসে তারা। নিত্র পার্লারের বাহিরেই দাঁড়িয়েছিল। সারাদিনে তৃপ্তিকে আজ একবারও নিজের কাছে পায়নি নিত্র। কেমন উসকুস করছে সে। তৃপ্তি, সুমি, নিধি পার্লার থেকে বেরিয়ে আসলো। নিত্র অপলক দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। চোখ দুটো যেন তার পড়ছেই না। মনে মনে বলে উঠল নিদ্র, এই মেয়ে আমাকে বাঁচতে দেবে না। এই বয়সে হার্ট অ্যাটাক করে মরবো আমি। কোথায় লুকিয়ে রাখবো এই সোনার খনিকে? রক্ত জবা ঠোঁট দুটো তোর, হলুদ বরণ দেহ, দেখে যেন মনে হচ্ছে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করতে এসেছে। বাহ নিদ্র, তুই তো কবিতা বানাতে শিখে গেছিস। কবে থেকে এই গুণ হলো তোর? নিজ মনে বলে হাসতে লাগলো নিদ্র। আর এদিকে যে তৃপ্তি, সুমি, নিধি কখন এসে তার সামনে দাঁড়িয়ে আছে সে বুঝতে পারেনি। নিদ্রকে আনমনা হয়ে দাঁড়িয়ে হাসতে দেখে তৃপ্তি চোখ দুটো ছোট ছোট করে ডান হাত দিয়ে নিদ্রকে আস্তে করে ধাক্কা মারলো। নিদ্র চমকে উঠে তৃপ্তির দিকে তাকালো। সুমি পাশ থেকে মিটমিট করে হেসে বলে উঠল, ভাই, এভাবে সারাদিন তাকিয়ে থাকলেও আপনার মন ভরবে না। এখন সেন্টারে যেতে হবে, তাড়াতাড়ি চলুন। ওইদিকে নীলা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। সুমির কথায় হোশ ফিরে নিদ্রর। নিদ্র তৃপ্তিকে রেগে কিছু বলতে চাচ্ছিল। এভাবে শাস্তে বারণ করেছিল সে। নীলার কাছে ওয়াদা করেছে নিদ্র যে এই 4 দিন তৃপ্তিকে কোনো প্রকার ধমক বা রেগে কথা বলতে পারবে না। সেই কারণে নিদ্র এখন তৃপ্তিকে কিছু বলতে পারছে না। সেন্টারের সামনে গাড়ি দাঁড়াতে এই তৃপ্তি, সুমি, নিধি গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নিদ্র গাড়ি পার্ক করে তাদের কাছে আসলো। অতঃপর তারা কমিউনিটি সেন্টারের ভিতরে প্রবেশ করলো। কমিউনিটি সেন্টারের ভিতরে প্রবেশ করতে কোথা থেকে সজীব দৌড়ে এসে তৃপ্তির হাত ধরে বলল, বাহ আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। কোথা থেকে এমন ভাবে সেজে আসছো? সজীবের কথা শুনে তৃপ্তি মুচকি হাসলো। ছোট ভাইয়ের প্রশংসা একটু লজ্জায় ফেলে দিল তৃপ্তিকে। সজীবের মাথার চুলগুলো একটু এদিক সেদিক করে ঠিক করে দিয়ে তৃপ্তি বলল, চল ওদিকে যাই। এই বলে সজীবকে নিয়ে স্টেজের দিকে চলে আসলো তৃপ্তি। সাথে সুমি আর নিধিও। স্টেজের ওপরে উঠে নীলার পাশে বসলো তারা। নীলা চোখ বড় বড় করে তৃপ্তি, সুমি আর নিধির দিকে তাকিয়ে বলে উঠল, বিয়ে আমার হচ্ছে না তোদের? নিধি হেসে নিচু গলায় বলল, অবশ্যই তোমার আপু। তাহলে তোরা এমন করে সাজছিস কেন? এই আমার বরকে পটানোর ধান্দা নেই তো তোদের? বয়ে গেছে আমাদের।
নীলার কথা শুনে সুমি পাশে থেকে চট করে বলে উঠল। নীলা হেসে উঠল। তৃপ্তি আস্তে করে নীলাকে বলল। তোমার বর কই আপু? নীলা প্রথমে গোল গোল চোখ করে তৃপ্তির দিকে তাকালো, এরপর ঠোঁট টিপে হেসে বলল। এ তখন এখানেই বসা ছিল, তোরা এসেছিস দেখে ওদিকে চলে গেছে। উনি হয়তো বুঝতে পেরেছে তোরা আমার কাছে আসবি। দুলাভাই চলে গেছে না, তুই জোর করে এগিয়ে দিয়েছিস। নীলার কথা শুনে সুমি আবার চট করে বলে উঠল। নীলা সুমির দিকে তাকিয়ে বলল। আমি জোর করে ভাগিয়ে দিয়েছি তো। তৃপ্তি সুমি নিধি চোখ বড় বড় করে নীলার দিকে তাকালো। সুমি বলে উঠল। ধন্য আমি তোর মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে। কোথায় একটু ভেবেছিলাম দুলাভাইয়ের সাথে মজা করব। এত মজা করা। এটুকু বলে থামলো নীলা, কারণ তার চোখ পড়েছে সজীবের দিকে। নীলা চট করে সজীবকে তৃপ্তির কাছ থেকে টান দিয়ে নিয়ে বলল। এই তো আমার পিচ্চি বর, নে এবার যত খুশি মজা কর। আমার পিচ্চি বরকে আমি তোর কাছে সঁপে দিলাম। নীলার কথা শুনে সজীব বোকা চোখে নীলার দিকে তাকিয়ে রইল। তার মতো পিচ্ছি নাদুসকে নীলা সুমির মতো সাতচুন্নির হাতে তুলে দিচ্ছে। নীলা সজীবকে চোখ টিপ মেরে বলল।